গল্প অবিস্মৃতি। লেখিকা নরিন বিরতিশা। পর্ব ৩। তুমি কি পাগল হয়েছ দুর্জয়? সাজেদা চৌধুরী ভেতরে চাপা ক্ষোভ চূড়ান্তরূপে উগড়ে দিলেও ভাবান্তর দেখাল না দুর্য। গোছগাছ সম্পন্ন করে তবেই জননীর পানে চাইল। এগিয়ে এসে আলতো পর্শে মায়ের মলিন মুখশ্রী ছুঁয়ে কপালে চুমু আঁকল। বড্ড নরম সোনাল ও তার গম্ভীর কণ্ঠস্বর। দেশের ব্যাপার আম্মা। তবে আমি চেষ্টা করব যত জলদি সম্ভব ফিরে আসার। ততদিনে তুমি আমার জন্য করবে কি? সাজেদা চৌধুরী চাপা অভিমানে ছেলের হাতটা সরিয়ে দিতে চাইলেও পারলেন না। বিশাল বিঘ্ন হয়ে দাঁড়াল মাথিত্য, তবুও কণ্ঠস্বর যথাসাধ্য শক্ত করে বললেন, আবার কেন দুর্জয়? পরশু ফিরেছ তুমি। আমি তো ধরে নিয়েছিলাম অন্তত ৭ দিন তোমাকে আদর করার সুযোগ পাব গু। দুর্জয় মায়ের মলিন মুখ পানে চেয়ে মৃদু হাস্যে দীর্ঘ সুঠাম দেহটা একটু নুইয়ে মায়ের দুটো হাত নিজের শক্ত হাতের মুঠোয় পুরে নিল। আই এম আ সোলেজার আম্মা। অফিসিয়াল ইমার্জেন্সি কি কখনো ঘড়ি মেপে আসে? দেশের সিকিউরিটির প্রশ্ন যেখানে, সেখানে তো নিজের পার্সোনাল ইচ্ছাঅনিচ্ছাকে প্রাধান্য দেওয়া চলে না। তুমিই তো শিখিয়েছ ইউনিফর্মের মর্যাদা সবার আগে। সাজেদা চৌধুরীর চোখের কোণে জল ছলছল। যামিনীর নিস্তব্ধতা গ্রাস করেছে চরাচর। ঘড়ির কাঁটা একটার ঘর ছুঁই ছুঁই। নিঝুম নিস্তব্ধ শহরের বুকে এমন আকস্মিক কল অফ ডিউটি ওনার মাথি হৃদয়কে যেন এক নিমিষে চুরমার করে দিচ্ছে। উনি আবেগাপ্লুত কণ্ঠে বললেন, সব বুঝি রে বাবা। কিন্তু কাল বিকেলে আমরা ওই মেয়েটার বাড়িতে পাত্রী দেখতে যাওয়ার কথা। সব আয়োজন শেষ, আর এই মাঝ রাতে তুমি এসব বলছ। কাল ওদের কি জবাব দেব আমি? দুর্জয় শার্টের কলারটা একটু ঠিক করে নিয়ে শান্ত কণ্ঠে বলল, জবাব দেবে যে পাত্র ইমার্জেন্সি ডিউটিতে গেছে। উনারা নিশ্চয়ই ভালো করেই জানে যে আমি ডিফেন্সে আছি। তারপরেও যদি না মানেন তাহলে এই বিয়ে হওয়ার কোনো মানে দেখি না আমি। সাজেদা চৌধুরী এবার ক্ষুব্ধ হয়ে হাত ছাড়িয়ে নিলেন। কি বলছিস তুই দুর্জয়? বর না দেখে কোনো মেয়ে পক্ষ বিয়ের পাকা কথায় সায় দেয়? তোর তো কোনো দায়িত্ববোধই দেখছি না। দুর্জয় এবার মায়ের কাঁধ দুটো আলতো চেপে ধরে চোখে চোখ রাখল। ওনার এই অবুঝ অভিমানে ওর গম্ভীর মুখশ্রীতেও এক চিলতে প্রশ্রয়ের ছায়া নামল। আম্মা শোনো, আমার জীবনের সবচেয়ে বড় পরিচয় আমি একজন সৈনিক। আজ রাতে ডিজি স্যার নিজে ফোন করে যে অ্যাসাইনমেন্টের ব্রিফিং দিলেন, তাতে দেশের নিরাপত্তার বিশাল ঝুঁকি জড়ো হয়ে আছে। এমন এক ক্রুশিয়াল মোমেন্টে আমি ওনাকে বলবো আমি পাত্রী দেখতে যাচ্ছি। ইউ নো মি, আই কান্ট ডু দ্যাট। দুর্জয়ের এত যুক্তির সম্মুখে নিশ্চুপ হয়ে পড়লেন সাজেদা চৌধুরী। মাকে চুপচাপ দেখে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করল দুর্জয়, পুনরায় বলল, আর রইল বাকি বিয়ের কথা। আই ট্রাস্ট ইউর চয়েস আম্মা। তুমি যাকে চুজ করেছ, মাই ওয়ার্ড ইজ ফাইনাল। তোমরা গিয়ে যা সিদ্ধান্ত নেবে তাতেই আমার শতভাগ সম্মতি আছে। আই প্রমিস ইউ, মিশন শেষ করেই আমি সোজা গিয়ে মেয়েটাকে বিয়ে করে নেব। নো মোর ডিলে, হ্যাপি? ছেলের এমন অসংকোচ সম্মতিতে বিষাদগ্রস্ততার মাঝেও এক চিলতে স্বস্তির হাসির দেখা মিলল সাজেদা চৌধুরীর ওষ্ঠাধর প্রান্তে। পৌষের আগমনী সংকেতে প্রতীক্ষাতুর রূপ ধারণ করেছে প্রকৃতি। ইস্পাতের চক্রপাতে একটানা ঘর ঘর ধ্বনি তুলে কুহেলির সূক্ষ্ম আবরণ ছিন্ন করে এগিয়ে চলেছে ট্রেনটা। বেলা বেড়েছে যৎসামান্য। বাড়ি থেকে এখন পলাতক আসামি কায়রা। কাঙ্ক্ষিত সিটে বসেই সে ফোনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ব্যাগের অতল গহ্বরে চালান করে দিল ও। বন্ধুমহল এতক্ষণ যাবৎ ওর কারসাজি দেখছিল। জানলার পার্শ্ববর্তী একটা সিটে বসেছে ওরা। সামনে ইভান, রুশাফ আর নিহার। আর তার ঠিক বিপরীতে কায়রা, তুজা আর মেধা। ইভান কায়রার এহেন কাণ্ডে ভ্রু গোটায়। কৌতূহল অবদমনে ব্যর্থ হয়ে শেষমেশ শুধায়, এই যে পলাতক আসামি, এবার কি কারণটা খোলসা করা যায়? সকাল সকাল আমাদের ডেকে তুলে এমন ঝড়ের গতিতে ট্রেনে উঠায় দিলি, কাহিনী কি? মেধাও সায় দিয়ে বলল, হ্যাঁ রে কায়া, তুই তো ট্রেনের টিকিট কাটার সময় আমাদের ভাবটা এমন দেখালি যেন তোর পেছনে একদম সিআইএ টিম হাত ধুয়ে লেগেছে। ঘটনা কি বলতো? কায়রা জানালার বাইরে ধেয়ে যাওয়া সবুজ প্রান্তর থেকে দৃষ্টি সরিয়ে বন্ধুদের পানে চাইল, মুখশ্রীতে একরাশ ক্ষোভ ফুটিয়ে বলল, ইয়ার, তোরা বিশ্বাস করবি না, আজ বিকেলে আমার দেখতে আসার কথা ছিল। আই মিন, পাত্রের মানে কি আমাকে কোথায় দেখেছে আর পছন্দ করে ফেলেছে। কায়রার কণ্ঠস্বর ফুডে আসা এমন বিস্ফোরক তথ্যে বোমা বিস্ফোরণ ঘটল সিটে। ইভান মুখ খুলতেই পারল না, তার আগেই হাতে থাকা ক্যানটা হাত থেকে হাতছানি দিয়ে নিচে পড়ে যাওয়ার উপক্রম হল। রুশাফ চূড়ান্ত বিস্ময়ে বলল,
কি বললি? তোর বিয়ে? পাত্রী দেখতে আসছে? এই তোকে কোনো পাগল দেখতে আসছে রে? কায়রা মুখ কুঁচকে নিহারকে কড়া দৃষ্টি উপহার দিয়ে বল দিল। মেজাজ খারাপ করা কথা বলিস না ভাই। কোথাকার কোনো ছাগল সম্বন্ধ পাঠাইছে কে জানে। তুজা নাক কুঁচকে বলল। তুই কি পাগল? এইচএসসির পর থেকে আমার জন্য সম্বন্ধ আসছে ভাই। বিয়ে হয়েছে এখনো আমার? ফালতু যত্ত সব। এমনি দেখতে আসতো। আরে ইয়ার, ওই ব্যাডার মা পছন্দ করছে আমাকে শুনলাম গে। হ্যাঁ, সো হোয়াট? এমন হাজারটা সম্বন্ধ আসে ভাই। তার উপর তুই সুন্দরী। আশারই ছিল। তা বলে এভাবে বাড়ি থেকে পালিয়ে আসা, এটা ঠিক হয়নি ভাই। এ বালের গান দিস না তো। নর্মাল প্রপোজাল হলে কোনো প্রবলেম ছিল না আমার। কিন্তু এতক্ষণ সবটা চুপচাপ শুনলেও এবার অধৈর্য হয়ে উঠল মেধা। কেন রে ভাই, কার সাথে প্রপোজাল আইছে তোর জন্য? 10 বাচ্চার বাপের? নাকি বুইডা ভামের? যে এত সিন ক্রিয়েট করছিস। মেজাজ খারাপ হচ্ছে আমার ভাই। কায়রা এবার দুহাতে মুখ থেকে এক অতি নাটকীয় দীর্ঘশ্বাস ত্যাগ করে বন্ধুদের পানে চেয়ে করুণ কণ্ঠে বলল। আরে ভাই, সাধারণ কোনো পাত্র হলে কি আর আমি এভাবে পালাই? প্রপোজাল আসছে এক সেনাবাহিনীর মেজরের। সেনাবাহিনীর মেজর ভাই। তোরা তো জানিস আর্মি নেভি চোখের বিষ আমার। সহ্যই করতে পারি না ওদের। তার উপর যদি আসে এমন একধেরে মেজর, উফ, ভাবতেই গায়ে কাটা দিচ্ছে। কায়রার শোকবার্তা বন্ধুমহল স্তম্ভিত হল মুহূর্তের তরে, অতঃপর পুরো কামরায় একসঙ্গে আছড়ে পড়ল এক অট্টহাসির তোলপাট। ইভান পেটে হাত দিয়ে বলল। আরে বাপরে বাপ! তোর কপালে শেষে মেজর জুটল, তাও ধেড়ে ভাই। সে যাই হোক, তোর মতো উডনচণ্ডীকে মেজর বেশ ভালোই টাইট দিতে পারত। রাজি হওয়াগু। রুশাফও সশব্দে হেসে যোগ করল। একদম সত্যি কথা। মেজর সাহেব তোকে নিয়মিত প্যারেড করাবে রে কায়া। সকালে ঘুম থেকে উঠেই লেফট রাইট লেফট রাইট। তুই যা বানর, তোকে সোজা করার জন্য একদম পারফেক্ট ব্যবস্থা। মেধা আর তুজাও আর হাসি চেপে রাখতে পারল না। তুজা কায়রার পিঠে একটা আলতো থাপ্পড় মেরে বলল। তুই একটা আস্ত পাগল, কায়া। একটা মেজরের প্রপোজাল আসছে শুনে যেখানে অন্য মেয়েরা নাচতে নাচতে বিয়ের পিঁড়িতে বসে পড়ত, সেখানে তুই বাড়ি থেকে পালিয়ে ট্রেনে চেপে বসলি? কোনো আক্কেল আছে তোর? মেধা হাসতে হাসতে বলল। আমার তো মনে হয় কায়া ভয় পেয়ে গেছে। ভাবছে বাসর রাতে যদি মেজর সাহেব রোম্যান্সের পরিবর্তে বলে টেনশন। সোজা হয়ে দাঁড়াও, তখনও কি করবে? বন্ধুদের এমন বিরামহীন খিল্লি ওড়ানোর ভঙ্গিতে কায়রার হাস্যোজ্জ্বল মুখশ্রীতে আসাধে ঘনকালো আধার নামল। ও হাত গুটিয়ে গাল ফুলিয়ে জানালার দিকে মুখ ফিরিয়ে বলল। হয়েছে? তোদের ট্রোলাট্রলি শেষ হয়েছে? আমি ভেবেছিলাম তোরা আমার দুঃখের কথা শুনে একটু সম্বেদনা জানাবি, আর তোরা কিনা আমায় নিয়ে ফাজিলমি করছিস। থাম তোরা, আর একটা কথাও বলবি না আমার সাথে। নিহার এবার হাসি থামিয়ে একটু গম্ভীর হওয়ার ভান করে বলল। আহা কায়া, রাগ করিস না দোস্ত। কিন্তু তুই ভেবে দেখ, তোর ফুপুর কানে যদি একবার পৌঁছায় যে তুই মেজরের প্রপোজাল থেকে বাঁচতে বাড়ি ছেড়ে ট্রেনে চেপে সুন্দরবন রওনা হয়েছিস, তখন তোর কী দশা হবে? মেজর তো তোকে কিছু করবে না, তোর ফুপুই তোকে একদম কোর্ট মার্শাল করে দেবে। ইভান ধেয়ে আসা প্রবল হাসির ঝড়টা কোনমতে চেপে বলল। সরি ম্যাডাম, আর হাসব না। তবে স্বীকার কর, তোকে সামলানোর জন্য একটা মিলিটারির লোকই পারফেক্ট। তা মেজর সাহেবের নামটা কি শুনি? কায়রা মুখ ভেঙচে বলল। নাম আমি জেনে রেখেছি নাকি? চুপচাপ বসে থাক। নইলে জানলা দিয়ে লাথি মেরে বের করে দিব একদম। বন্ধুরা আবার একপ্রস্থ হেসে উঠে ট্রেনের কোলাহলের সঙ্গে মিশে গেল। ট্রেনটা ততক্ষণে কুয়াশার চাদর চিরে আরও দ্রুত গতিতে ছুটে চলেছে অচেনা দূরত্বের পানে। এই তুই চুপ। বাবা হিসেবে তোরও দায়িত্ব আছে। নুরা যথেষ্ট সচেতন নিজের দায়িত্ব সম্বন্ধে। আমার সামনে আরও ওর দিকে একবার চোখ রাঙিয়ে তাকাবি তো। বর্বনের হুমকিতে দমে গেলেন আনোয়ার ইয়াসির। তবুও ক্রোধে জর্জরিত দৃষ্টির স্ত্রীর পানে নিবদ্ধ করে বললেন। আমি কখনো তোমাকে বকাবকি করি না নুরা। তবে মেয়েদের দেখে রাখার দায়িত্ব তোমার। ছোট দায়িত্বটুকু পালন করতে পারলে না? আঞ্জুমান ইয়াসির ভাইয়ের দিকে ধীর পায়ে এগিয়ে এসে সোফায় বসলেন। সাধারণত নন্দভাবির যে চিরাচরিত তিক্ত সম্পর্ক সমাজ দেখে এসেছে, এই পরিবারে তার একদম বিপরীত চিত্র। নুরা বেগমকে উনি নিজের ছোট বোনের মতোই স্নেহ করেন, আগলে রাখেন সবসময়।
আঞ্জুমান ইয়াসির একটা দীর্ঘশ্বাস ফেলে ভাইয়ের দিকে চেয়ে নরম অথচ কণ্ঠে বললেন, আনোয়ার, তুই তো জানিস নুরা সারাদিন সংসার আর তোদের সবাইকে সামলাতেই ব্যতিব্যস্ত থাকে। মেয়ে দুটো ছোট থেকে তো বড় হলো, ওদের চঞ্চলতা তুই চিনিস না? কায়রা যে এমন একটা কাণ্ড ঘটিয়ে বসবে তা কি নুরা ঘূর্ণাক্ষরেও টের পেয়েছিল? এতে ওর কি দোষ বলতো? আনোয়ার সাহেব টেবিলের উপর থেকে চশমাটা তুলে মুছে নিয়ে ব্যথিত কণ্ঠে বললেন, বুবু, আমি তো সেটা বলছি না। কিন্তু পাত্রপক্ষ তো কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। ওদের কাছে আমরা কি মুখ নিয়ে দাঁড়াব? একটা মেয়ে প্রপোজাল শুনে ঘর ছেড়ে পালিয়ে গেল, এটা শুনলে সমাজে আমাদের মানসম্মান আর কিছু অবশিষ্ট থাকবে? আহা, সব ব্যাখ্যার একটা উপায় থাকে আনোয়ার, পাত্রপক্ষকে সোজা সত্যিটা বলতে যাবে কেন? বলতে পারো না যে কায়রার ডিপার্টমেন্ট থেকে একটা জরুরি অফিসিয়াল স্টাডি ট্যুর ছিল, যার জন্য ওকে হঠাৎ সকালেই যেতে হয়েছে। আর তাছাড়া, আজ ভোরেই তো পাত্রর মা ফোন দিয়ে বলল, ওদের ছেলে নাকি ইমার্জেন্সি ডিউটিতে চলে গেছে, পাত্র তো নিজেও আসছে না। তাহলে আমাদের মেয়ে না থাকলেও ক্ষতিটা কোথায়? নূরা বেগম নিচু স্বরে বললেন, আপা ঠিকই বলেছেন। কিন্তু কায়রা মেয়েটা ফোনটাও বন্ধ করে রেখেছে। কোথায় গেল, কার সাথে গেল? আমার বুকটা যে ফেটে যাচ্ছে আপা। আঞ্জুমান ইয়াসির সামনে এগিয়ে এসে ভাঁজ করা ভাবির হাত দুটো চেপে ধরলেন। চিন্তা করো না নূরা, ওর ওই বানর বন্ধুদের সাথেই গেছে, আমি নিশ্চিত। সুন্দরবন ট্যুরের কথা তো ইদানিং ঘরে বসেই বলছিল। কটা দিন একটু হাওয়ায় উডুক, টাকা ফুরোলে ঠিক বাড়ি ফিরবে। ওকে আমি ভালো করেই চিনি। তুমি এখন অহেতুক কেঁদে চোখ ফুলিও না, বরং মেহমানদের আপ্যায়নের ব্যবস্থা করো। আমাদের যেন কোনো ত্রুটি না থাকে গি। দেখতে দেখতে একটি দিন অতিক্রান্ত। মোংলার পার্শ্ববর্তী একটা পরিচিত রিসোর্টে উঠেছে কারারা। গোটা একটা দিন পুরো পৃথিবী থেকে যোগাযোগ বিচ্ছিন্ন ওরা। অবশ্য সেইটা কারার বদলতে। ও নিজেও ফোন রিসিভ করবে না আর না তো কাউকে করতে দেবে। পুশুর নদীর অবাধ্য জল কল্লোলের মাঝেই ধীর গতিতে এগিয়ে চলেছে ট্রলারটা। গন্তব্য সুন্দরবনের দক্ষিণ পূর্ব প্রান্ত। এলাকা নাম কটকা। ঘোরাঘুরি করতে আসা নিজ ইচ্ছায় হলেও পরিবারের সকলকে জবাবদিহিতার জন্য অল্পবিস্তর পড়াশোনা আবশ্যিক। সেই উদ্দেশ্যেও অনিচ্ছাকৃতভাবে ওদের এই পরিকল্পনা। অবশ্য অঞ্চলটা খারাপ না, যৎসামান্য অ্যাডভেঞ্চারও হবে বলা যায়। থমথমে নিস্তব্ধতায় ছেয়ে আছে সুন্দরবনের দক্ষিণ পূর্ব প্রান্তের কটকা অভয়ারণ্যের ঘন গহীন ম্যানগ্রোভের অভ্যন্তর। বিশেষ অঞ্চলে সুন্দরবনের ভেতরের জলপথ ব্যবহার করে একটি সশস্ত্র জলদস্যু ও আন্তর্জাতিক অস্ত্র চোরাচালানকারী চক্র বেশ কিছুদিন ধরে নিজেদের অবস্থান শক্ত করে গেড়েছে। কটকার দক্ষিণে বঙ্গোপসাগরের কোলঘেঁষা ম্যানগ্রোভ খাড়িতে একটি পরিত্যক্ত ওয়াচটাওয়ার ও তার আশপাশের ঘন সুন্দরীগেওয়া বনের ভেতর ছদ্মবেশে অবস্থান নিয়েছে তাদের পুরো সিন্ডিকেট। পড়ন্ত বিকেল। বেলা প্রায় 4টের দিকে। ম্যানগ্রোভের অন্তরালে অত্যন্ত গোপনে নোঙর করা বাংলাদেশ নৌবাহিনীর একটি অ্যাসল্ট বোটের অভ্যন্তরে চলছে 3 এবং 6 বেঙ্গল রেজিমেন্টের যৌথ অপারেশনের শেষ মুহূর্তের কৌশলগত ব্রিফিং। ক্যাপ্টেন রাফসান মানচিত্রের উপর লাইট জ্বালিয়ে মেজর দুর্জয়কে নিখুঁত মানচিত্রের স্থানগুলো দেখাচ্ছিলেন। দুর্জয়ের পরনে অল ব্ল্যাক ট্যাকটিক্যাল কম্ব্যাট গিয়ার, চোখে নাইট ভিশন গগলস। ক্যাপ্টেন রাফসান নিচু গলায় সামরিক পরিভাষায় ব্রিফ করতে লাগলেন। স্যার, স্যাটেলাইট ট্র্যাকিং ও কোস্ট গার্ডের সাম্প্রতিক গোয়েন্দা তথ্য অনুযায়ী টার্গেট সিন্ডিকেটের মূল ডেরা কটকা খাড়ির উত্তর-পূর্ব অক্ষাংশে। বিকেল 4:30 এই জোয়ারের পানি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে। ওই সময় ওপার থেকে অস্ত্রবাহী একটা স্পিডবোট বনের ভেতরের ছোট খালে ঢুকবে। আমাদের কাছে খবর আছে, ওদের সাথে অন্তত 7 জন ভারী অস্ত্রের সজ্জিত ক্যাডার রয়েছে। দুর্জয়ের শান্ত দৃষ্টির অন্তরালে ইস্পাতকাঠিন্য স্পষ্ট প্রতীয়মান। ও মানচিত্রের উপর হাত রেখে বলল, মিস্টার রাফসান, আমাদের মুভমেন্ট সম্পূর্ণ সাইলেন্ট হতে হবে। কটকা অভয়ারণ্যের বাঘ বা অন্য বন্যপ্রাণী যেন কোনোভাবে আতঙ্কিত না হয় এবং পর্যটন এলাকার সিভিলিয়ানরা যেন আমাদের অ্যাকশনের টের না পায়। সাবসেক্টর বিটু দিয়ে আমরা 2টি টিমে ভাগ হয়ে এনসার্কেল করব। টিমে আমার লিডারশিপে ফ্রন্ট থেকে অ্যাটাক করবে, আর টিম বি আপনি লিড করবেন উত্তর খাড়ির আউটলেট ব্লক করতে। রিমাইন্ড ইট, কোনোভাবেই যেন একজন দস্যু সাগরে পালিয়ে যেতে না পারে। ইয়েস স্যার। অল পজিশনস আর লকড। দুর্জয় ঘড়ির দিকে তাকাল। পৌষের ম্রিয়মান সূর্যটা তখন কটকার ম্যানগ্রোভ বনের মাথার উপর হেলে পড়েছে। কাদা আর খাড়ির শ্বাসমূলের ভেতর নিজেদের সম্পূর্ণ আড়াল করে নিঃশব্দে পজিশন নিতে লাগল কমান্ডো টিম। অসময়ের ইলশেগুড়ি বর্ষণ মৃদু বেগে সিক্ত করছে বনাঞ্চল। বায়ুর বেগ যৎকিঞ্চিত ফুরফুরিয়ে উঠছে ওড়নার আঁচল।
শুকনো পাতা মারিয়ে এগিয়ে চলেছে চঞ্চল হরিণী। নূপুর জোড়া শব্দ তুলছে রুনুঝুনু। প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্টের বেশ অনেকটা এখন থেকে শেষ করে যাওয়ার পরিকল্পনা থেকেই কটকা অভয়ারণ্যের এই বিশেষ অঞ্চলের বৈচিত্র্যময় উদ্ভিদ প্রজাতি আর শ্বাসমূলের নমুনা সংগ্রহ করতে ওরা ৬ জন ছড়িয়ে পড়েছে ৬টি ভিন্ন ভিন্ন নির্দেশনায়। তবে হারিয়ে যাওয়ার ভয় নেই। কেননা শর্ত অনুযায়ী কেউ বেশি দূর যাবে না, ঠিক ১ ঘণ্টার মধ্যে সবাই এসে আবার মূল ট্রলার ঘাটে জড়ো হবে সবাই। কিন্তু কায়রার অবাধ্য হৃদয় গদবাঁধা নিয়মের ধার ধরেছে কখনো? চঞ্চল পদক্ষেপে অভ্যস্ত রমণী নবপ্রজাতিক উদ্ভিদ কিন্তু অচেনা কোনো শ্বাসমূলের সন্ধান পাওয়ার লোভে হাঁটতে হাঁটতে সে দলের বাকিদের থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বনের এই অংশটা যেন একটু বেশি ঘন, বৃক্ষলতার দাপটে দিনের আলো কেমন জানি ফ্যাকাসেমলান বলে ঠাউর হচ্ছে। বড় বড় কেওড়া আর পশুরের শিকড়গুলো কাদার উপর খাঁজ কেটে অদ্ভুত সব জ্যামিতিক নকশা তৈরি করেছে। কায়রা পকেট থেকে ছোট জিপলক ব্যাগ আর কাঁচিটা বের করে একটা অচেনা ছোট লতার পাতা কাটতে যাবে। আকস্মিক সম্মুখে কিঞ্চিত দূরত্ব হতে একটা তীক্ষ্ণ আওয়াজ কর্ণগোচর হল ওর। চৌড়া ভ্রু যুগল কুঁচকে গেল মুহূর্তেই। নিশ্চিত হতে খরগোশের কান খাড়া করে আড়ি পাতল পুনরায়। না, কোনো বন্যপ্রাণীর সৃষ্ট আওয়াজ নয় এটা। যান্ত্রিক খসখসানি আর অদ্ভুত পদচারণার সূক্ষ্ম শব্দ। অথচ তীব্রতার পরিমাণে কানের পর্দা ছিদ্র হওয়ার উপক্রম। খসখস শব্দটার উৎস খুঁজতে গিয়ে কায়রা কেওড়া আর বাইন গাছের নিবিড় আড়ালের দিকে নিঃশব্দে পা বাড়াল। ভিজে কাদা আর ম্যানগ্রোভের অবাধ্য শ্বাসমূলে ওর জুতো আটকে যাচ্ছে বারবার, তবু অদম্য এক কৌতূহল ওকে টেনে নিয়ে চলল সামনে। সামান্য কিছুটা এগোতেই দৃশ্যপট বদলে গেল এক লহমায়। বনের এই নির্জন কোণটি যেন এক যুদ্ধক্ষেত্র। মাটিতে সদ্য ফোটার ইক্ত উই জবার মতো টাটকার কিক্তের ছোপ, ছিটকে পড়ে থাকা বুলেটের খোসা, আর দু-একটা উপরানো গাছের ডাল স্পষ্ট সাক্ষ্য দিচ্ছে একটু আগেই কোনো ভগিয়ং চিক ইর কিক্ত ক্ষয়ী সংঘাত ঘটে গেছে এখানে। কায়রার বুকের ভেতরটা আচমকা ধক করে উঠল। আতঙ্কে কণ্ঠনালী শুকিয়ে কাঠ। ঠিক তখনই এক জোড়া ভারী বুটের আওয়াজ আর ক্ষিপ্র নিঃশ্বাসের শব্দে ও চট করে একটা বিশাল সুন্দরী গাছের গুড়ির পেছনে আত্মগোপন করল। ঘন লতাপাতার ফাঁক দিয়ে নজর চালাতেই কায়রার চোখ জোড়া থমকে গেল। সামনে দাঁড়িয়ে এক দীর্ঘদেহী পুরুষ। পরনে নিখাদ অল ব্ল্যাক কম্ব্যাট গিয়ার, কিন্তু তার বাম কাঁধ আর বুকের সংযোগস্থলের গিয়ার ছিঁড়ে ফিঙ্কি দিয়ে গিক্ত ঝরছে। বুলেটের আঘাত প্রতিরোধী জ্যাকেট হয়তো প্রাণের ঝুঁকি কিছুটা কমিয়েছে, কিন্তু আগ্নেয়াস্ত্রের তীব্র আঘাতে ত্বক ফেটে অঝরে ঝরছে গিক্ত। লোকটির এক হাতে ধরা অত্যন্ত আধুনিক মানের মডিফাইড অ্যাসল্ট রাইফেল, আর অন্য হাতে সে নিজের গিক্তা ক্ষুক্ত ক্ষতস্থান চেপে ধরে আছে। মুখশ্রীর কাঠিন্যে যন্ত্রণার কোনো ছাপ প্রকাশ পেতে না দিলেও তার চোখের দৃষ্টিতে তাণ্ডব চালাচ্ছে ইস্পাতকঠিন সতর্কতা। সম্ভাব্য পলাতক অবশিষ্টাংশদের খুঁজতে আর নিজের রক্তক্ষরণ সামলাতে সে গাছের ছায়ায় নিজেকে সামান্য আড়াল করার চেষ্টা করছে। কায়রার ভীতসত্ত্বা নিয়ন্ত্রণ হারাল। ভয় আর আতঙ্কের তাড়নায় কাণ্ডজ্ঞান হারিয়ে ও গাছতলা থেকে এক পা এগিয়ে এল। কাদার উপর ওর পায়ের শব্দ হতেই এক নিমেষের ১০০ ভাগের ১ ভাগে ঘুরে দাঁড়াল লোকটি। বিদ্যুৎবেগে ডান হাতের রাইফেলটা কায়রার কপাল বরার তাক করল। ট্রিগারে আঙুল চেপে ধরা ইস্পাত কঠিন হাত। শিকারী চিলের ক্ষিপ্রতা আর প্রাণঘাতী সতর্কতা মিশ্রিত দৃষ্টিতে কায়রা হিম শীতল বরফের ন্যায় জমাবদ্ধ, চূড়ান্ত স্তম্ভিত। হিম হয়ে যাওয়া নিঃশ্বাস আটকে গেল গলায়। কিন্তু রাইফেল উঁচিয়ে ধরা লোকটার নজর ওর ভয়ার্ত ফ্যাকাশে হয়ে আসা মুখশ্রী নিবদ্ধ হতেই হঠাৎ কি ভেবে রাইফেলটা নামিয়ে নিল সে। এতক্ষণে কারা লক্ষ্য করল লোকটার সমগ্র মুখটাই বালাক্লাবাতে ঢাকা। শুধুমাত্র এক জোড়া তীক্ষ্ণ দৃষ্টি অনাবিত, যা তীব্র চৌম্বকার্ষণে টেনে ওর ভীতসত্তা। শুকনো ধোক গিলে নিস্তব্ধতা বিদীর্ণ করতে চাইল কায়রা, বলতে গেল, ব্যাস এতটুকুই। কণ্ঠনালী ভেদ করে বের হল না পূর্ণাঙ্গ বাক্যটা। তার আগেই এক চূড়ান্ত বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হল ও। কিছু বুঝে ওঠার আগেই লোকটির শক্তপোক্তর কিকতাব হাতটা ওর মুখ শক্ত করে চেপে ধরল। অপর হাত দিয়ে কায়রার কোমর পেঁচিয়ে ধরে হ্যাচকা টানে নিজের চওড়া বুকের সঙ্গে লেপ্টে নিল। আকস্মিক এই স্পর্শে কায়রার গোটা শরীর শীতার্ত মানুষদের মতো শিউরে উঠল। উম্মু! কায়রা ছটফট করার চেষ্টা করতেই লোকটা অত্যন্ত সতর্ক অথচ অনমনীয় কৌশলে তাকে নিয়ে এক লহমায় ভেজা কাদা আর শ্বাসমূলের আড়ালে মাটিতে শুয়ে পড়ল। ভঙ্গিটা এমন কায়রা নিচে চিত হয়ে শুয়ে, আর তার ঠিক উপর নিজের বিশাল সুঠাম শরীর ঢাল বানিয়ে কায়রাকে সম্পূর্ণ আড়াল করে উপুর হয়ে রয়েছে লোকটা। পুরু বালাক্লাবার নিচ থেকে লোকটির তপ্ত ও ক্ষিপ্র নিঃশ্বাস আছড়ে পড়ছে কায়রার থরথর করে কাঁপা গলায় আর গালে।
জীবনে কোনো পুরুষের এতটা সান্নিধ্যে ও কোনোদিন আসেনি। পুরুষের গায়ে সেদকনা, বারুদ আর সদ্য ঝরে পড়ার গিক্তের এক ঝাঝালো সুবাস কায়রার অলিন্দে নিলয়ে তোলপাড় সৃষ্টি করল। আতঙ্কে, লজ্জায় আর অদ্ভুত এক শিহরণে কায়রার চোখ জোড়া চড়া হয়ে আটকে রইল লোকটির সেই অনাবিত, কুচকুচে কালো ও অতল চোখের নজরে। কায়রার বুকের ভেতর তখন কোনো এক পাগলাটে ঘোড়া যেন উদ্দাম দৌড় লাগিয়েছে। ও লোকটির বুকে আলতো ধাক্কা দিয়ে নিজের মুখ ছাড়ানোর চেষ্টা করল। হঠাৎ লোকটির সেই অতল চোখের দৃষ্টি আরও গভীর হল। সে কায়রার কানের একদম কাছে নিজের ঠোঁট দুটো এনে অত্যন্ত নিচুভ্রাট মিহি কণ্ঠে ফিসফিস করে বলল, চুপ, কিচ্ছু বলবে না। ডোন্ট মুভ অ্যানি ইঞ্চ, জাস্ট ট্রাস্ট মি গিয়ে। কথাটা শেষ হতে না হতেই কায়রার একদম কানের উপর দিয়ে বয়ে গেল এক বিকট শব্দ। পাশেই একটা সুন্দরী গাছের বাকল এক লহমায় উড়ে গিয়ে বুলেটের টুকরো আছড়ে পড়ল কাদার উপর। আতঙ্কে কায়রা চিৎকার করে উঠতে গেলেই লোকটা নিজের শরীর দিয়ে ওকে আরও শক্ত করে চেপে ধরল, যাতে বিন্দুমাত্র রদেও কায়রার গায়ে আঘাত না লাগে। লোকটি এক হাতে কায়রাকে নিজের বুকে সম্পূর্ণ নিরাপদ আশ্রয়ে গুজে রেখে অপর হাতে ক্ষিপ্র গতিতে মাটি ঘেঁষে রাইফেলটা উঁচিয়ে ধরল সামনের ঘন বনের দিকে। গুলির তীব্র গমগম শব্দে কটকার শান্ত ম্যানগ্রোভ বন মুহূর্তের তরে কেঁপে উঠল যেন। রিক্ত খিক এই সংঘাত আর বারুদের তীব্র গন্ধের মাঝে অচেনা এক বীরপুরুষের বুকের উত্তাপে নিঃশ্বাস আটকে শুয়ে রইল কায়রা। সন্ধ্যা গড়িয়েছে খানিকক্ষণ। সাঁঝের মায়াবী আলোটুকু ম্যানগ্রোভের অবাধ্য ডালাপালার জটলায় আটকে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। গুলির বিকট শব্দে আতঙ্কিত পশুপাখির দল ডানা ঝাপটে কোলাহল থামিয়ে যার যার আশ্রয়ে সিটিয়ে আছে। লোকটা পরিস্থিতির ভয়াবহতা এক নিমেষে আঁচ করতে পারল হয়তো। কমব্যাট টিম ততক্ষণে নির্ধারিত পয়েন্টে পৌঁছে গেলেও দুই একজন পলাতক অস্ত্রধারী সন্ত্রাসী যে এখনও কাটছাট দিয়ে এই ঘন বনের খাড়িতে লুকিয়ে আছে তা একটু আগের বুলেটই প্রমাণ করে দিয়েছে। নিজের বা কাঁধের ক্ষত হতে অনর্গল কিক্ত ঝরছে, তার উপর হঠাৎই সামনে এসে পড়েছে এক অবুঝ বেসামরিক মেয়ে। এই পরিস্থিতিতে তাকে নিয়ে বেশিক্ষণ এখানে অবস্থান নেওয়ায় আর জেনেবুঝে আগুনে ঝাঁপ দেওয়ার এক কথা। ও আর এক মুহূর্ত সময় নষ্ট করল না। কায়রার কোমরে শক্ত হাত রেখে চটজলদি ওকে মাটি থেকে এক প্রকার তুলে নিয়ে নিচু হয়ে ছুটতে শুরু করল। কায়রা তখনও আতঙ্কের ঘোরে আচ্ছন্ন। জঙ্গল ঘেরা লতাপাতা, সুন্দরী গাছের ধারালো শ্বাসমূল আর পিচ্ছিল কাদার উপর দিয়ে লোকটির কাঁধে ভর দিয়ে আধ দৌড়ে কিভাবে যে সে ঠিক কতটা পথ অতিক্রম করে ফেল, তার হিসাব মিলল না। অবশেষে কটকার মূল পর্যটন অঞ্চল থেকে বেশ অনেকটা ভেতরে গহীন এক কেওড়া বনের প্রাকৃতিক ঝোপের আড়ালে এসে থামল ওরা। সেখানে একটি বিশাল পুরনো গাছের গুড়ি কাটার খালি জায়গায় কায়রাকে আলতো করে বসিয়ে দিয়ে নিজেও দেওয়াল ধরে হাঁটু গেড়ে বসে পড়ল লোকটা। ক্ষতস্থানে হাত দিয়ে চেপে ধরতেই ব্যথায় ওনার সুঠাম মুখের চামড়া এক মুহূর্তের জন্য টানটান হয়ে উঠল, অথচ মুখ ফুটে একটা উফ শব্দ বের হল না। কায়রা বুক ফুলিয়ে হাঁপাচ্ছে। কিছুক্ষণ বাদে হৃদয়ের অবাধ্য তোলপাট কিঞ্চিত নিয়ন্ত্রণে এনে ফ্যাকাশে মুখের সম্মুখে বসা লোকটার পানে চাইল। লোকটার কালচে কমব্যাট গিয়ার ভিজে একাকার রক্ত আর কাদায়। কায়রা আমতা আমতা করে শুকনো গলায় বলল, আপনি আপনি অতটা রক্ত ঝরাচ্ছেন? আপনার শরীরে তো বুলেট লেগেছে। এভাবে থাকলে তো লোকটা কায়রার দিকে নিজের সেই অতল কৃষ্ণাব চোখের অনাবিত নজরটা স্থির করল। বালাক্লাভার ভেতর থেকেই ওনার গম্ভীর, ভারী কণ্ঠস্বর ভেসে এল, ডোন্ট ওয়ারি, ইটস জাস্ট আ ফ্লেশ ওন্ড। জাস্ট আ ফ্লেশ ওন্ড মানে? ক্ষতটা কত ডিপ নোটিশ করছেন? আল্লাহ, কি পরিমাণ রক্ত আসছে! স্টানে উঠে দাঁড়াল কায়রা। জিদ্দিসত্তাটা এতক্ষণে ফিরেছে। লোকটার দিকে এগিয়ে যেতে যেতে ও বলল, দেখুন, আমি জানি আপনি পুরুষ মানুষ। আমার সামনে নিজের যন্ত্রণা শেয়ার করতে অস্বস্তি বোধ করছেন। তাই বলে অস্বীকার করবেন? এতক্ষণ যাবৎ প্রচণ্ড ভীরুচিত্ত বলে মনে হওয়া মেয়েটার আকস্মিক দুঃসাহসিকতায় ভ্রু যুগল কুঁচকে আসল লোকটার। বালাক্লাভার পেছনের গম্ভীর মুখে কিঞ্চিত বিস্ময় উকি দিল। তবে শেষবের তোয়াক্কা না করে কায়রা এদিক ওদিক তাকাতেই নজরে এলো পাশে থাকা কিছু বুনো ভেষজ গাছ। ছোটবেলায় নানিকে দেখেছিল গ্রামে কেউ কেটে গেলে এরকম গাছের পাতার রস চেপে রক্ত বন্ধ করত। ব্যাগ থেকে কাঁচিটা বের করে এক মুঠো পাতা কেটে নিয়ে দুই হাতের তালুতে পিষে রস বের করে ফেল কায়রা। তারপর সরাসরি লোকটার সামনে হাঁটু গেড়ে বসে বেশ হুকুমের সুরে বলল, আপনার জ্যাকেটের ওই পাশটা একটু সরান। আর শার্টের বোতাম খুলুন গু। লোকটা প্রচ্ছন্ন বরফ জমা শীতল চাউনিতে এক সেকেন্ড স্থির চোখে কায়রার দিকে তাকাল ও শান্ত, গম্ভীর কণ্ঠে শুধু বলল, নো নিড। আরে আশ্চর্য!
ননিব মানে কি? দেখছেন না রক্তে আপনার হাত ভেসে যাচ্ছে? ফালতু ইগো দেখাবেন না তো। এখন এই বনে আমি কোনো হাসপাতাল বা ব্যান্ডেজ পাব কোথায়? যা বলছি লক্ষ্মী ছেলের মতো করুন তো। নাকি গায়ের জোর খাটাব? লোকটার ঠোঁটের কোণে বালাক্লাবার আড়ালেই অতি সূক্ষ্ম এক চিলতে অমায়িক হাসির রেখা ফুটে উঠতে উঠতেও গাম্ভীর্যের চাদরে ঢাকা পড়ল। এই পরিস্থিতিতে দাঁড়িয়েও যে মেয়েটা ওকে লক্ষ্মী ছেলে হওয়ার পরামর্শ দিতে পারে, তার কাণ্ডজ্ঞান নিয়ে ওর মনে ঘোর সন্দেহ জাগল। তবে সদা গম্ভীরতায় অভ্যস্ত লোকটা কথা বাড়াতে চাইল না। বা কাঁধের ছিঁড়ে যাওয়া গিয়ারের স্ট্র্যাপটা এক হাতে সরাল। কায়রা আর দেরি না করে হাত দুটো এগিয়ে নিয়ে গুতের পাশে আলতো করে চাপ দিয়ে ভেষজ রসটুকু ঢেলে দিল। তীব্র ঝাঁজে লোকটার সুঠাম চোয়াল এক মুহূর্তের জন্য শক্ত হয়ে উঠল বোধহয়। তবে মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করল না সে। কায়রা ওড়নার এক কোণ কাচি দিয়ে ছিঁড়ে নিয়ে শক্ত করে বাঁধন দিয়ে দিল ক্ষতস্থানে। রিক্তক্ষ গুরনটা মুহূর্তেই কিছুটা কমে এল। কাজ শেষ করে কায়রা নিজের কাদা মাখা হাতের দিকে তাকিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেল। তারপর ঘাসের উপর বসেই লোকটার দিকে তাকিয়ে হাত নাচিয়ে এক নিঃশ্বাসে বলতে শুরু করল। হুহ! ভাব মারছিলেন কত, নো নিড। আমি না থাকলে তো আজ এই গহীন বনে রক্তশূন্য হয়ে পটল তুলতেন। তা এমন ভর সন্ধ্যায় বনে ফায়ারিং করছিলেন কেন শুনি? আপনারা কি কোনো সিনেমার শুটিং করছেন নাকি আসল আর্মি? আর মুখটা ওভাবে ঢেকে রেখেছেন কেন? চোর ডাকাতদের মতো চেহারা নাকি? খোলেন তো দেখি। লোকটা কায়রার বিরামহীন বকবকানি শুনে সোজা হয়ে বসল। কায়রার উৎসুক হাতটা নিজের মুখের দিকে আসতে দেখেই ও এক হাতে কায়রার কবজিটা আলতো কিন্তু শক্তভাবে ধরে ফেল। কণ্ঠ আগের মতোই নিচু, ভারী গমগমে। কৌতূহল ভালো, কিন্তু অতিরিক্ত কৌতূহল এই বনে প্রাণঘাতী হতে পারে। বি কুয়েট নাও। কায়রা কবজি ছাড়ানোর বিফল চেষ্টা করে মুখ ভেঙচে বলল। ব্যাস, অমনি আবার ভাব শুরু হল। একটু তো ধন্যবাদ দিতে পারেন, নাকি মেজাজ দেখানোটাই আপনার আসল কাজ? আমার বন্ধুরা এতক্ষণে ঘাটে আমাকে না পেয়ে নিশ্চয়ই কান্নাকাটি জুড়ে দিয়েছে। আমার এখনই ট্রলারে ফেরা দরকার, বুঝলেন? লোকটা ওয়াকিটকিটা অন করে নিচু স্বরে কোড ওয়ার্ডে মেসেজ পাঠাল। ক্যাপ্টেন, দিস ইজ মেজর। এরিয়া ক্লিয়ার্ড। সেন্ড সিভিলিয়ান এসকর্ট টু দ্য নর্থ ক্রিক। ওয়াকিটকি পকেটে পুরে কায়রার দিকে চাইল। কায়রা তখনও কৌতূহলী দৃষ্টি মেলে চেয়ে আছে। লোকটা দৃষ্টি সরিয়ে কায়রার উদ্দেশ্যে শান্তকাট্য স্বরে বলল। আপনার ট্রলার ঘাটে পৌঁছানোর ব্যবস্থা হয়ে গেছে। 5 মিনিটের মধ্যে আমার লোক আসবে। লোকটা প্রস্থানের প্রস্তুতি নিতেই কায়রা কিঞ্চিত ক্ষুব্ধ স্বরে বলল। এই যে মিস্টার, কোথায় যাচ্ছেন? নিজে গভীর জঙ্গলে এনে একা ফেলে রেখেই চলে যাচ্ছেন? এখন যদি বাঘভাল্লুকে এসে আমায় খুবলে খায়? কোত্থাও যাবেন না। লোকটা দাঁড়িয়ে পড়ল। থমথমে দৃষ্টি ফের নিবদ্ধ হল কারার পানে। এত কথা বলতে পারে একটা মেয়ে? তবে তার এমন নজরেও একফোঁটা থামল না কায়রা। প্রশ্নের পুনরাবৃত্তি করতে করতে বলল। আচ্ছা, আপনি আসলেও আর্মি, তাই না? নিশ্চয়ই জুনিয়র কেউ। আই মিন জুনিয়র কোনো অফিসার? লোকটা এবারও নির্বাক। এবার একটু মঞ্চক্ষুণ্ণ হল কারার। লোকটি সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপণ না করে নিজ দীর্ঘদেহ সোজা করে এক পা পিছিয়ে দাঁড়াল। ঠিক তখনই লতাপাতার জঙ্গল ফুঁড়ে 2 জন অস্ত্রধারী কমব্যাট সেনা অত্যন্ত চট্টে ভঙ্গিতে তাদের সামনে এসে হাজির হল। কায়রা চমকে উঠে পেছাতে নিলে সেনাসদস্যদের একজন কায়রার উদ্দেশ্যে অভয় দিয়ে বিনম্র ভঙ্গিতে দাঁড়াল। অন্য সৈনিকটি লোকটির সামনে এসে বুক উঁচিয়ে এক নিখুঁত মিলিটারি স্যালুট ঠুকে ব্যগ্র কণ্ঠে বলল। স্যার, অল ক্লিয়ার্ড। সিভিলিয়ানদের সেফটিতে ট্রলার ঘাটে নিয়ে যাওয়ার জন্য ব্যাকআপ রেডি। থ্যাঙ্ক গড স্যার, আপনার কাঁধের ফায়ার ইনজুরিটা ডিপ ছিল। বড় কোনো ক্ষতি হতে পারত। অ্যাটেনশন প্লিজ স্যার, ব্যাক অফ ক্যাম্প থেকে আপনার ফার্স্ট এইডের ট্রুপস ওয়েট করছে। কায়রা হা করে দৃশ্যটা দেখছিল। এমন সময় কায়রাকে পৌঁছে দিতে আসা সৈনিকটি নিচু স্বরে কায়রাকে বলল। ম্যাডাম, আপনি প্লিজ আমাদের সাথে আসুন। বনের পরিবেশ এখনও পুরোপুরি নিরাপদ নয়। আমাদের স্যার নিজে ইনস্ট্রাকশন দিয়েছেন আপনাকে নিরাপদে ঘাটে পৌঁছে দেওয়ার জন্য। কায়রা একটু ইতস্তত করে পা বাড়াল। তবে কৌতূহল অবদমনে ব্যর্থ হয়ে সৈনিকটিকে ফিসফিস করে শুধাল। আচ্ছা ভাইয়া, আপনাদের এই স্যার কি খুব জুনিয়র কেউ? বেশ তো মেজাজ দেখাচ্ছিলেন এতক্ষণ। বিস্মিত সৈনিকটি হেসে ফেলল, নিচু গলায় বলল। জুনিয়র? কি বলছেন ম্যাডাম? উনি তো 3 বেঙ্গল রেজিমেন্টের ওয়ান অফ দ্য ইয়ংগেস্ট অ্যান্ড টাফেস্ট অফিসার।
অ্যান্ড হি ইজ আ মেজর। সৈনিকের মুখের মেজর শব্দটা শোনামাত্র চূড়ান্ত বিস্মিত কায়রা হুট করে থমকে দাঁড়িয়ে পড়ল। সামনে হাঁটা সৈনিক দুটি বেশ খানিকটা এগিয়েছে। কায়রা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পেছনে তাকাল। কিছুটা দূরে ঘন লতাপাতার আলোছায়ার আড়ালে দাঁড়িয়ে লোকটি, না, মিস্টার মেজর নিজের বাম কাঁধের খোঁ কুতস্থানটায় আরেকবার চাপ দিয়ে ধীর পায়ে উল্টো পথে প্রস্থানের প্রস্তুতি নিচ্ছিল। কায়রা আর নিজেকে ধরে রাখতে পারল না। বুকের ভেতর জমানো সব বিস্ময়, লজ্জা আর অবাধ্য কৌতূহল এক করে ও গলার সমস্ত জোর দিয়ে চিৎকার করে উঠল। এই যে মিস্টার, মেজাজ দেখাচ্ছিলেন যিনি, একটু শুনবেন। বনের বাতাসে কায়রার এই চঞ্চলা আহ্বান ময়নার কিচিরমিচিরের ন্যায় ছড়িয়ে পড়ল সমগ্র বনাঞ্চলে। মেজর থমকে দাঁড়াল। ধীরে ধীরে পেছনে ফিরে তাকাল সে। কায়রা এক পা এগিয়ে এসে দূর থেকেই শুধাল, নামটা জানতে পারি? সাজের আধার ততক্ষণে গা হয়ে এসেছে। হাওয়ায় ভাসছে সোদা গন্ধ। মেজর এক মুহূর্ত নিশ্চুপ থেকে গমগমে ভরাট কণ্ঠে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, দুর্জয়। দুর্জয় আহসান উ। সংক্ষিপ্ত পরিচয় দিয়েই আর এক মুহূর্ত সেখানে দণ্ডায়মান রইল না দুর্জয়, দীর্ঘ পদক্ষেপে বনের গহীন আধারের সঙ্গে মিলিয়ে গেল। প্রস্তরীভূত কায়রা আনমনে মৃদুহাস্যে অস্ফুট স্বরে আওড়াল, মেজর দুর্জয় আহসান। এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা কমেন্ট করেন না কেন? কমেন্ট না করলে কিন্তু গল্প দেরি করে দিব।